আমরা জানি পদার্থের পদার্থের মূল কণা হচ্ছে তিনটা। মৌলিক কণা তিন রকমের। এক নম্বর হচ্ছে ইলেকট্রন, দু নম্বর হচ্ছে প্রোটন, এবং তিন নম্বর হচ্ছে নিউট্রন। এর মধ্যে এই ইলেকট্রন এবং প্রোটন এদের আধান থাকে। ইলেকট্রন বা প্রোটন, ইলেকট্রন আমরা সাধারণত একটা এরকম গোল চিহ্ন দিয়ে ইলেকট্রন বা প্রোটনকে বোঝাই। যেরকম খুশি, এটা প্রোটনকে আমরা যখন আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারে, এটা হচ্ছে প্রোটন, তার আধান হচ্ছে ধনাত্মক, এবং ইলেকট্রন তার আধান হচ্ছে ঋণাত্মক। এই যে আধানের যে পরিমাণ, যেহেতু পদার্থবিদ্যা হচ্ছে পরিমাপ সংক্রান্ত একটা বিদ্যা, ইলেকট্রনের যে আধান থাকে সেই আধানটা হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ। এরকম আমরা একটা চিহ্ন দিই, নেগেটিভ। আর এখানে একটা পজিটিভ চিহ্ন দিই, প্রোটন আধান হচ্ছে পজিটিভ। এবং আধানের যেটা পরিমাণ সেটা হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। এটাকে সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। প্রোটন যদি হয়, প্রোটনের আধান হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10 টু দ্য মাইনাস 19। এই 10 টু দ্য পাওয়ার মাইনাস 90টা প্রোটন এবং ইলেকট্রন উভয়ের ক্ষেত্রেই থাকবে। এটা প্লাস হবে যদি প্রোটন হয়, মাইনাস হবে যদি ইলেকট্রন হয়। আর নিউট্রনের ক্ষেত্রে নিউট্রনের কোনো আধান থাকে না, এটা হচ্ছে প্লাস মাইনাস কোনোটাই নয়, এর হচ্ছে আধান জিরো। এখন এই যে এককটা 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম্ব, এই এককটা হচ্ছে এসআই পদ্ধতিতে। যদি এটাকে আমরা সিজিএস এ প্রকাশ করতে চাই তাহলে এটাকে লিখতে পারি 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 ইএসইউ, মাইনাস 10 ইএসইউ। এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এটা হচ্ছে কুলম্ব। তো যাই হোক, ইলেকট্রন বা প্রোটন যাই হোক না কেন, চিহ্নটা হচ্ছে আমরা লিখব ইলেকট্রনিক চার্জ বা ইলেকট্রনীয় আধান। ইলেকট্রনিক চার্জ যদি লিখি আমরা, ইলেকট্রনিক চার্জ, এখানে আমরা উল্লেখ করব এটাকে ই হিসাবে, ই। তো ধরা যাক একটা পদার্থ রয়েছে, সেই পদার্থে খানিকটা আধান রয়েছে। ধরা যাক একটা গোলক রয়েছে, এবং এই যে গোলকটা আছে, এই গোলকটাতে খানিকটা ধনাত্মক আধান রয়েছে। ধনাত্মক আধান কি করে হয় আমরা জানি, যে সাধারণভাবে যে কোনো পদার্থ, যে কোনো একটা পদার্থ, সেটা যাই হোক না কেন, সাধারণভাবে নিস্তড়িত, অর্থাৎ এর মধ্যে যে পরমাণুগুলো রয়েছে, যতগুলোই পরমাণু থাক না কেন, সেই পরমাণুতে যতগুলো ইলেকট্রন রয়েছে ততগুলো প্রোটন রয়েছে। অর্থাৎ যদি প্লাস এন ই পরিমাণ চার্জ থাকে প্রোটনের মধ্যে, এন হচ্ছে নাম্বার অফ প্রোটনস, তাহলে মাইনাস এন ই পরিমাণ চার্জ থাকবে ইলেকট্রনগুলোর মধ্যে, এবং এদের যোগফল যেটা হবে সেটা হবে জিরো। সাধারণ অবস্থায় যে কোনো একটা পদার্থ সেটা হচ্ছে নিস্তড়িত। এখন কোনো কারণে যদি এখান থেকে কোনো একটা পদার্থ থেকে কতকগুলো ইলেকট্রনকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো,
নেগেটিভটাকে যদি সরিয়ে দিই, ইলেকট্রন চলে গেল, তখন কি হবে? এই যে পদার্থটা আছে এটা ধনাত্মক ভাবে আহিত হবে। যদি n সংখ্যক ইলেকট্রন এখান থেকে চলে যায়, তাহলে এর যে আধান হবে, এর আধান হবে ধনাত্মক প্লাস পজিটিভ প্লাস ভি ইন্টু এন ইন্টু ই, এন ইন্টু ই। তাহলে আমরা লিখতে পারি চার্জ বা আধান, এর মধ্যে যে চার্জ আছে সেই চার্জটা হচ্ছে পজিটিভ আধান, কারণ এখান থেকে ইলেকট্রন চলে গেছে, এবং সেই পজিটিভ আধানের যে পরিমাণ সেটা হচ্ছে প্লাস পজিটিভ, তাই এনই, এনই ইজ ইকুয়াল টু কিউ, অর্থাৎ এনই ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমরা এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের একদম প্রথম যেটা আমরা একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে এন ই ইজ ইকুয়াল টু কিউ। আমরা লিখছি এখানে পরিষ্কার করে উপরটাতে, এই জায়গাতে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এন ই, যেখানে কিউ হচ্ছে আধানের পরিমাণ, লিখছি আমি নিচটাতে, কিউ সমান আধানের পরিমাণ, সেটা ধনাত্মক বা ঋণাত্মক যা খুশি হতে পারে, এটা আধানের আধানের পরিমাণ এন হচ্ছে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা। আমরা এখানে ইলেকট্রন লিখছি, ইলেকট্রন সংখ্যা। আর ই হচ্ছে, যদি এসআই এ লিখি তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটাকে সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই যে ফর্মুলা শিখলাম, এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক হবে। ফিজিক্সের ক্ষেত্রে অঙ্ক না করলে ফিজিক্স কিচ্ছু বোঝা যায় না। ন্যাচারালি আমরা অঙ্ক করবো এখনই, আর দু একটা জিনিস আছে সেটা আলোচনা করে দেবো, আলোচনা করার পর আমরা অঙ্ক করবো। এখন আপাতত বোর্ডটাকে মুছে দিই। সঙ্গে সঙ্গে এটা লিখে ফেলতে হবে, আমার এই লেখাগুলো যেগুলো লিখেছি আমার লেখার সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে। আর না হলে যে ভিডিওটা আপলোড করে দিচ্ছি সেই ভিডিওটাকে এই মাঝে মাঝে পজ করে করে তোমরা লিখে নেবে, যেটুকু লেখানো হচ্ছে বা যেটুকু আমার টেকনোলজি আমাকে যেটুকু পারমিশন দিচ্ছে বা যেটুকু আমি করতে পেরেছি, এটাতেই কাজ করতে হবে। আশা করা যায় যারা প্রথম থেকে ক্লাসটা করবে, আমাদের স্কুলে বাঁকুড়া হিন্দু স্কুলের ছেলেদের জন্যই মূলত ক্লাসটা করা, ছাত্রছাত্রীদের জন্য। তো যারা প্রথম থেকে ক্লাসটা করবে, আমি চেষ্টা করব গোটা সিলেবাসটা এইভাবে শেষ করার। এবং তোমরা আমাদের স্কুলের থেকে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা হয়েছে, সেখানে তোমরা ফিডব্যাক দেবে যে আমরা বুঝতে পারছি কি পাচ্ছি না, বা এই জিনিসটা করে দিলে ভালো হয়। তবে ক্লাসের ব্যাপার তো, ক্লাসে কারো স্পেশাল কোনো সুপারিশ রাখা সম্ভব হবে না। সবার মতামত নিয়ে যেহেতু কাজ করতে হবে, এবং সবার সহজবুদ্ধ প্রত্যেকের পক্ষে যেন হয় সেরকম ভাবে ক্লাসটা করা হবে। দেখা যাক আমি কতটা করতে পারি। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এইটুকু, কিউ ইজ ইকুয়াল টু এনি। এখন এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা দিয়ে একটা আমরা প্রথমে অঙ্ক করি। রেকমেন্ডেড বুক বলে কিছু হয় না। ক্লাস আমাদের বাজারে যেটা চলে, দোয়ারি মজুমদার মাইতির একটা বই চলে আর একটা সাঁতরা পাবলিকেশন চলে। তো আমি মোটামুটি এখানে আমার হাতের কাছে দোয়ারি মজুমদার মাইতির বইটা রয়েছে, সেই বই থেকে আমি কিছু অঙ্ক টঙ্ক করাচ্ছি, তোমরা ফলো করার চেষ্টা করো। কোনো বস্তুতে, অঙ্কটাকে লিখি, কোনো
বস্তুতে -80 মাইক্রোকুলম আধান, -80 মাইক্রো, এটা মিউ অক্ষর, মাইক্রোকুলম বলে এটা, তো আধান আছে। বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? খুব সোজা প্রবলেম, সবাই পারবে, যারা ফলো করবে প্রত্যেকে পারবে। আমরা জানি ফর্মুলাটা হচ্ছে, খুব সহজে করে দিই একটু অ্যান্সার। অ্যান্সার আমাদের ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। কিউটা বলা আছে -80 মাইক্রোকুলম, অতিরিক্ত ইলেকট্রন যেহেতু, তাহলে নেগেটিভ তো বটেই। তাহলে এখান থেকে পাচ্ছি অর এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই। কিউ ইজ ইকুয়াল টু -80, মাইক্রোর জায়গায় লিখতে হবে, মাইক্রো যেহেতু আছে 10⁻⁻6 আসবে, ঠিক আছে। আর ইলেকট্রনের আধান আমরা তো বলেছি নেগেটিভ যদি হয় তাহলে -1.6 ইন্টু 10⁻⁻19। উপরে মাইনাস নিচে মাইনাস, বলার কিছু নেই, সবাই জানো, এটা তোমরা ক্লাস 12-এ পড়ছো, সবাই ইন্টেলিজেন্ট। তাহলে 80, তাকে ভাগ করবো 1.6 দিয়ে, আর মাইনাসটা উপরে প্লাস হবে, তাহলে 10⁻⁻ হচ্ছে +19 -6। এটাকে ভাগ টাগ করলে পরে আমরা পাবো 5 ইন্টু 10⁻14। 5 ইন্টু 10⁻14, 10⁻14, এটার মানে হচ্ছে 5-এর পরে পরপর পরপর 14খানা শূন্য, এতগুলো ইলেকট্রন। তার মানে একটা জিনিসটা বোঝার চেষ্টা করো, একটা পদার্থ আছে, এই পদার্থের মধ্যে যদি -80 মাইক্রোকুলম আধান থাকে, তার মানে এর উপরে ইলেকট্রন আছে, অতিরিক্ত ইলেকট্রন। যা ইলেকট্রন আছে সে তো নিস্তড়িত অবস্থায় যা ইলেকট্রন থাকে সে তো রইল, বাইরের থেকে কিছু ইলেকট্রন এনে এর মধ্যে রাখা হয়েছে। কতগুলো ইলেকট্রন আনা হয়েছে? আনা হয়েছে 5 ইন্টু 10⁻14। এতগুলো ইলেকট্রন এখান থেকে কোনো একটা জায়গা থেকে এনে পরে এর উপরে অ্যাকুমুলেট করা হয়েছে, তার জন্য এর আধানটা হয়েছে 5 ইন্টু 10⁻⁻80 মাইক্রোকুলম। এখন অঙ্কের মাধ্যমে আমরা ফিজিক্সটা বোঝাবো, আমাদের যে গোটা কাজটা হবে, আমরা যে সিলেবাসটা, এন্টায়ার সিলেবাসটা কিন্তু আমরা এইভাবেই শেষ করব, একটা করে থিওরি, তার সঙ্গে কিছু রিলেটেড প্রবলেম, এবং সেই প্রবলেম সম্বন্ধে কতগুলো আরো কিছু আলোচনা করে দেওয়া, যাতে করে প্রবলেমটা এবং থিওরিটা দুটো একসঙ্গে করে পরে বিষয়টা সম্বন্ধে, ফিজিক্সের বিষয় সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হয়। ব্যাপারটা কিরকম তাহলে? তাহলে দেখো, একটা নিস্তড়িত পদার্থ কোথাও ছিল, সেই নিস্তড়িত পদার্থ থেকে আমরা করেছি কি, 5 ইন্টু 10⁻14 সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার করেছি এখানে। তাহলে ধরা যাক এই বডিটা হচ্ছে এ বডি, আর এই বডিটা হচ্ছে বি বডি। তাহলে বি বডি থেকে এতগুলো ইলেকট্রন এখানে ট্রান্সফার করেছি এ বডিতে, তার জন্য এ বডিটা হয়ে গেছে ঋণাত্মক তড়িতাহিত বা নেগেটিভলি চার্জ। আর যেহেতু এখান থেকে ইলেকট্রনটা কমিয়ে নিয়েছি, তাহলে কি হবে না, এখানে 5 ইন্টু 10⁻14 সংখ্যক একই সংখ্যক প্রোটন রয়ে গেছে। প্রোটন তো আছেই, তার সঙ্গে সব প্রোটনগুলোই কিন্তু আগে যেটা ছিল, ধরা যাক 6 ইন্টু
10⁻19 সংখ্যক প্রোটন ছিল এবং 6 × 10⁻19 সংখ্যক ইলেকট্রন ছিল। এগুলো ইলেকট্রন, এগুলো প্রোটন ছিল এই পদার্থের মধ্যে। এখান থেকে যখন 5 × 10⁻14 সংখ্যক ইলেকট্রন এখানে ট্রান্সফার করা হলো, তখন এটা -80 মাইক্রোকুলম চার্জ হয়ে গেল, নেগেটিভলি চার্জ হলো। আর এটার যে চার্জ হবে সেই চার্জটা হবে +80 মাইক্রো। এই যে ধারণাটা যেটা আলোচনা হলো, এর থেকে আমরা নতুন একটা আরো আলোচনা করব। আমরা কোনোভাবেই কিন্তু ইলেকট্রন হচ্ছে একটা মূলগত কণা, তোমরা ক্লাস 10-এ পড়েছো ইলেকট্রন মূলগত কণা। একটা ইলেকট্রন ট্রান্সফার করা যাবে, দুটো ইলেকট্রন ট্রান্সফার করা যাবে, তিনটে ইলেকট্রন ট্রান্সফার করা যাবে, 5 × 10⁻14 সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার করা যাবে, তার থেকে বেশি করা যাবে। আবার ইচ্ছা করলে এখানে 6 × 10⁻+19 এত সংখ্যক ইলেকট্রন ছিল, এখানে ততগুলো ইলেকট্রন ট্রান্সফার করা যাবে। তার মানে মিনিমাম একটা ইলেকট্রন ট্রান্সফার করা যাবে, ম্যাক্সিমাম এর মধ্যে ইলেকট্রন আছে 6 × 10⁻19, এতগুলো করা যাবে। কিন্তু কোনোভাবেই 1.5 সংখ্যক ইলেকট্রন বা 2.9 সংখ্যক ইলেকট্রন এইরকম ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ আমরা একটা ইলেকট্রনকে ভেঙে পড়ে ট্রান্সফার করতে এক জায়গা থেকে অন্য জায়গায় আনতে পারবো না। প্রকৃতি বা নেচার আমাদের এই পারমিশনটা দেয়নি। আমাদের কাজ করার কতগুলো লিমিট আছে। নেচার আমাদের কিন্তু ইলেকট্রনটা ভাঙার মতো ক্ষমতা দেয়নি। এটুকু জেনে রাখো, এখন পরবর্তীকালে আর অনেক কিছু জানা যাবে। যাই হোক, তাহলে এই যে ব্যাপারটা যেটা আলোচনা করছিলাম, যে চার্জকে ভাঙা যায় না, নির্দিষ্ট একটা মিনিমাম মান থাকে, তার নিচে কিন্তু চার্জটাকে ভাঙা যায় না। তাহলে প্রকৃতিতে এই কথাটাকে যদি আমি একটুকু গুছিয়ে বলি, তাহলে বলতে হয়, এটা মুছে দিচ্ছি জায়গাটা, তোমরা একটু জায়গাটা লিখে নেবে, মুছে দিচ্ছি। প্রকৃতির রহস্য হচ্ছে এরকমই, প্রকৃতিতে আমরা ইচ্ছা মতো যা খুশি করতে পারি না। তো যেটা আলোচনা করছিলাম সেটাই আবার বলি, যে একটা ইলেকট্রন ট্রান্সফার করা যাবে, দুটো ইলেকট্রন ট্রান্সফার করা যাবে, কিন্তু 1.5টা কি 2.5টা বা 3.25টা বা 4.5টা ইলেকট্রন ট্রান্সফার করা যাবে না, ভাঙা যাবে না, যেহেতু তাই ট্রান্সফার করা যাবে না। এই যে ঘটনাটা, এর একটা ভালো নাম আছে, ফিজিক্সের নাম একটা আছে, এরকম নাম, এটাকে বলে চার্জের কোয়ান্টাম। এক মিনিট, পরে আলোচনা করছি। যেটা বলছিলাম, এই যে ঘটনাটা, এটা বলে আধানের কোয়ান্টাম। তাই লিখি, আধানের ইংরেজিতে বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। অর্থাৎ কোনো জায়গাতে, এই আলোচনা যেটা করলাম, যে ফিজিক্স যেটা অঙ্কটা আলোচনা হলো, সেই আলোচনা থেকে বুঝতে পারছো যে কোনো বস্তুতে আধান আধান সমান কিউ সমান এন ইন্টু ই, যেখানে
n ইজ ইকাল টু 1 2 3 এটসেট্রা এটসেট্রা, যা খুশি নাম্বার হতে পারে। তাহলে মূল আধান, কোনো জায়গায় যে একটা আধান থাকবে, সেই আধানটা একটা মূল আধান, এর একটা গুণিতক হবে এবং অখণ্ড গুণিতক। তাহলে কোনো জায়গার আধান, মূল আধান, এটা হচ্ছে মূল আধান, 1.6 ইন্টু 10⁻, ওই 1.6 ইন্টু 10⁻⁻19, এটা মূল আধান। এই মূল আধানের একটা অখণ্ড গুণিতক হবে, খণ্ড গুণিতক হবে। এই যে ঘটনাটাকে বলে আধানের কোয়ান্টাম, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রুল, প্রকৃতির একটা নিয়ম। এই নিয়মটা কিন্তু আমরা ভাঙতে পারবো না। যাই হোক, এরপরে যেটা আলোচনা আসছে আমাদের এই চ্যাপ্টারে, এটা মূল আলোচনা। দুটো আলোচনা হয়ে গেল, একটা আধান, কোয়ান্টাম, অনেক কিছু আছে। এই অল্প পরিসরে খুব বেশি আলোচনা করা সম্ভব নয়, তবু যেটুকু করে দেওয়া যায়। এটা বলে তলমাত্রিক ঘনত্ব। কিরকম? ধরা যাক একটা গোলক আকার একটা পরিবাহী আছে, এটাই আমার গোলক, এটার কেন্দ্র, কেন্দ্র থেকে সারফেসের দূরত্ব হচ্ছে আর। তাহলে গোলক যেটা রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে আর। এটাকে আমি কিউ পরিমাণ আধান দিলাম, সেটা পজিটিভ বা নেগেটিভ যা খুশি হতে পারে। ধরা যাক প্লাস কিউ আধান দিলাম। তো মজার ব্যাপারটা হচ্ছে কি, এটা যদি পারফেক্টলি স্ফেরিক্যাল বডি হয়, অর্থাৎ এই গোলকটা যদি নিখুঁত একটা গোলক হয়, তাহলে এই সারফেসে অর্থাৎ তলে আধানগুলো থাকবে এবং সুষমভাবে বণ্টিত হবে। সুষমভাবে বণ্টিত মানে হচ্ছে কি, যে কোথাও কম কোথাও বেশি কিন্তু হবে না, প্রত্যেকটি জায়গাতে সমান সংখ্যক আধান থাকবে। তাহলে আমরা জানি যে আর ব্যাসার্ধের একটা গোলক যদি নেওয়া হয়, তার তলের যে ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল যেটা হবে, তাকে বলবো এরিয়া অফ দ্য সারফেস ইজ ইকুয়াল টু 4 পাই। আর তলমাত্রিক ঘনত্ব, এটা বলে সারফেস ডেনসিটি অফ চার্জ। জেনে রাখো, কারণ পরবর্তী ক্ষেত্রে আমি আরো প্রবলেম করাবো যখন, তখন ইংরেজি ভাষাতেই করাবো। ডেনসিটি ইজ ইকুয়াল টু, এটা সিগমা, এটা একটা গ্রিক লেটার, ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই। তাহলে এর এককটা হচ্ছে কুলম, এর এককটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কুলম পার মিটার স্কোয়ার। সেকেন্ডারিতে একটা অঙ্ক এসেছিল, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, সেই অঙ্কটা আলোচনা করে দিই। তাহলে হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে যে অঙ্কটি এসেছিল, অঙ্কটাকে লিখি। 4 সেন্টিমিটার, সরি,
4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ESU আধান দেওয়া হলে হলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? ওর এটা হায়ার সেকেন্ডারি 2006 সালে এই অঙ্কটি এসেছিল। খুব সিম্পল অঙ্ক। আমাদের ফর্মুলা অ্যান্সার একবারে লিখে দিচ্ছি আমি। ফিজিক্সের ক্ষেত্রে প্রবলেমে খুব ভালো নাম্বার পাওয়া যায়। সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। এখানে কিউটা হচ্ছে 10 ESU এ মানে 4πr²। আর এর জায়গায় লিখবো 4 সেন্টিমিটার, তো তাহলে 2 সেন্টিমিটার হবে আর। পাশে লিখে দরকার হলে আর ইজ ইকুয়াল টু 4/2 সেন্টিমিটার। ভাগ করলে হবে 0.19। পরে ESU পার সেন্টিমিটার। খুব সিম্পল অঙ্ক। এখন অঙ্ক সব যে সহজ হবে তার কোনো মানে নেই, অঙ্ক জটিল হবে। একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের ক্লাস 10-এর যে পরিমিতির জ্ঞান সেটা একটু কাজে লাগে। অঙ্কটা এরকম, আগে আলোচনা করে দিই জিনিসটা। ধরা যাক এরকম অনেকগুলো আধান আছে, এটা আর ব্যাসার্ধের।
এটাও আর বেসারদের, প্রত্যেকটা এক একটা গোলক। এরকম মোট n সংখ্যক আর বেসারদের আধান আছে, নাম্বার অফ চার্জেস। এগুলোর সংখ্যা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে n নাম্বার। প্রত্যেকটাতে আধান আছে কিউ পরিমাণ করে। এটা তো কিউ আধান আছে, এটা তো কিউ আধান আছে, এটা তো Q আধান আছে। তাহলে সারফেস ডেনসিটি অফ চার্জ বা তলমাত্রিক ঘনত্ব প্রত্যেকের ক্ষেত্রে সারফেস ডেনসিটি অফ চার্জ in each drop is equal to sigma is equal to আমি লিখতে পারি q বাই 4 পাই। ঘটনা হচ্ছে কি, এই যে যতগুলো আধান রয়েছে প্রত্যেকটা একসঙ্গে মিশে পরে একটা বড় আধান তৈরি করলো। তাহলে বড় আধান যদি তৈরি করে তাহলে তখন সারফেস ডেনসিটি কত হবে? তাহলে আমাদের প্রশ্নটা কিরকম, না প্রশ্নটা হচ্ছে n নাম্বার অফ spherical drops wallis to form a big drop। যেটা বোঝো আগে, n নাম্বার অফ স্মল ড্রপস each has radius r, প্রত্যেকের রেডিয়াস হচ্ছে r করে, এরও রেডিয়াস r, এরও রেডিয়াস r, আর ব্যাসার্ধের n সংখ্যক ছোট ছোট কতগুলো ড্রপ রয়েছে, প্রত্যেকটি আহিত এবং প্রত্যেকটি চার্জ হচ্ছে কিউ। তাহলে সবগুলো মিলিত হয়ে যদি একটা বড় ড্রপ তৈরি করে, সেই ড্রপের সারফেস ডেনসিটি বা তলমাত্রিক ঘনত্ব কত হবে? অঙ্কটা লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, একটু বাংলা করে দিই এটা ইংরেজি থেকে, লিখে দিই, অসুবিধা হবে। n সংখ্যক আহিত তরল বিন্দুর প্রত্যেকটির আধান কিউ এবং ব্যাসার্ধ আর। তরল বিন্দুগুলি সংযুক্ত হয়ে যদি একটি বড় তরল বিন্দু তৈরি করে, তবে প্রতিটি ছোট বিন্দু ও বড় বিন্দুর তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করা। দেখো, তাহলে এখানে চার্জ যেটা বড়টা, এখানে চার্জ, এটা কিউ প্রাইম লিখছি আমি,
এন ইন্টু কিউ। এবার বড় বিন্দুর যেটা ব্যাসার্ধ সেটা যদি আর হয়, তাহলে আমি লিখতে পারি 4/3 পাই আর কিউ। এই যে ভলিউম আয়তন যেটা হবে সেটা হবে এন ইন্টু 4/3 পাই। এইটা পরিমিতির জ্ঞান বললাম, কাজে লাগবে। এন সংখ্যক ছোট ছোট বিন্দুর মোট আয়তন যা হবে, এর একার আয়তন তাই হবে, এর একার আয়তনটা তাই হবে। তাহলে এর একার আয়তন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। আর ছোটগুলোর যেগুলো ছোটগুলো আছে তাদের প্রত্যেকটার আয়তন হচ্ছে 3.5 পাই ছোট আর কিউ। এবং এন সংখ্যক আছে, তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখান থেকে আমি পাচ্ছি দ্যাট ইমপ্লাইজ আর কিউ is equal to n into r cube, or that implies r is equal to n to the power 1/3। তাহলে সিগমা ডট বড় বিন্দুর তন্মাত্রিক ঘনত্ব সিগমা প্রাইম বললাম is equal to q prime by 4 pi capital R square is equal to n cube by 4 pi। R স্কয়ারের জায়গায় হবে n to the power 2/3 into R square, that is equal to n to the power 1/3। তাহলে সিগমা ডট বাই সিগমা is equal to n to the power। ঠিক আছে, এটা কিছু না, এই জায়গাটা জাস্ট q/4 পাই ইন্টু আর স্কোয়ার, এই রাশিটা লিখেছিলাম। সিগমা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে সিগমা, এর পরিবর্তে সিগমা লিখলাম q/4 পাই ইন্টু আর স্কোয়ার। আর n টু দি পাওয়ার আছে তোমার, উপরে আছে n, মানে n টু দি পাওয়ার 1 আছে, আর নিচে আছে পাওয়ারটা 2/3, তার মানে 1 মাইনাস 2/3 হলো। 3 কে 3 মাইনাস 2 মানে 3, n টু দি পাওয়ার 1/3। তাহলে এটাই হচ্ছে অনুপাত। সো দিস ইজ দ্য রেশিও n টু দি পাওয়ার 1/3। এরপরে এটা যদি মনে করো কেউ দিয়ে দেয় 27টা আছে, তাহলে অনুপাতটা কত হবে? তখন রেশিওটা হবে 27 টু দি পাওয়ার 1/3। সাধারণত 27 থাকে, 125 থাকে, এরকম থাকে। তাহলে তখন হবে 3, 27টা থাকলে 3 হবে। আর যদি তোমার 125টা থাকে 5 হবে। এরকম অঙ্কগুলো থাকে। দেখো, এটা একটা ইংরেজি বইয়ের থেকে অঙ্কটা পেয়েছিলাম, বাংলা তো আছে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমি নেক্সট চ্যাপ্টারটা